2024 সালে বাংলাদেশে 450 মিলিয়ন $US এই আর্থিক সহায়তা বন্ধ করা হয়েছে। এই আর্থিক সহায়তা বন্ধ করার পর আপনি নিজে চাকরি হারিয়েছেন। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শুনতে চাই। আমি নিজে যেখানে স্বপ্ন নিয়ে এসেছিলাম যে 2 লক্ষ ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে চাকরি দিয়ে তাদের একটা কর্মসংস্থার ব্যবস্থা করব, সেখানে আমি নিজে এবং আমার পুরো বিজয়, আমি যে প্রজেক্টে কাজ করতাম এখানে 250+ এমপ্লয়ি ছিল, সবাই নিজেরা চাকরি দিতে এসে নিজেদেরই চাকরি চলে যায়। এটা আসলে একটা আইরনি বলতে পারেন, কিন্তু এখানে যেটা অনেকেই বুঝে উঠতে পারে না যে সেটা হচ্ছে এই যে 50,000-এর মতো মানুষ যাদের চাকরি চলে গেছে, এদের সাথে কিন্তু বেনিফিশিয়ারিজ তো অবশ্যই আছে, তো এই 50,000 মানুষের জীবনে ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এটার সাথে জড়িত। আপনার সংকটটি কি পুরো বাংলাদেশের সংকট? এই যে সারা পৃথিবীব্যাপী গ্লোবালি যে ইউএসএড ফান্ড কাট হলো, পরোক্ষভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আমরা পিপলস কোয়েশ্চেনে আলোচনা করে থাকি। তবে আজকে শনিবারের বিশেষ এই পিপলস কোয়েশ্চেনটি আমরা নির্ধারণ করেছি মার্কিন সহায়তা বন্ধের প্রভাবে কতটা সংকটে বাংলাদেশ। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাদের সাথে পরিচিত হয়ে মূল আলোচনায় যাই। আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জিন্নাত আরা আফরোজ, যিনি গত 16 বছর ধরে ডেভেলপমেন্ট সেক্টরে কর্মরত রয়েছেন এবং গত 8 বছর ধরে ইউএস এইডের 2টি প্রকল্পে উচ্চ পদে কর্মরত ছিলেন এবং তিনি সম্প্রতি চাকরি হারিয়েছেন ইউএস এইডের এই সহায়তা বন্ধ হয়ে যাওয়ার পর। এবং জিন্নাত আরা আফরোজ একজন কমনওয়েলথ স্কলার। আমার সাথে রয়েছেন আলমির আহসান আসিফ। আলমির আহসান আসিফ সম্ভবত বাংলাদেশের সর্বকনিষ্ঠ একজন সিনিয়র লেভেলের কর্মকর্তা ছিলেন, যিনি ডেপুটি চিফ অফ পার্টি ছিলেন, ইউএস এইডের একটি প্রকল্পে কর্মরত ছিলেন এবং তিনিও ইউএস এইডের এই আর্থিক সহায়তা বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়ার পর তিনিও চাকরি হারিয়েছেন। তো আমরা জানি না আসলে আলমির আহসান বা জিন্নাত আরার মতো ঠিক কতজন বাংলাদেশে এমন চাকরি হারিয়েছেন, এমন কোনো তথ্য নেই। চলুন আমরা মূল আলোচনায় যাই। আমরা তাদের কাছ থেকেই জানি যে আসলে সংকট কত দূর গড়িয়েছে। জিন্নাত আরা আফরোজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পর আমেরিকা ফার্স্ট এই নীতির অংশ হিসেবে বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে তার উন্নয়ন সহায়তা বন্ধ করে দিয়েছেন এবং 2024 সালে বাংলাদেশে 450 মিলিয়ন $US এই আর্থিক সহায়তা বন্ধ করা হয়েছে। এই আর্থিক সহায়তা বন্ধ করার পর আপনি নিজে চাকরি হারিয়েছেন। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শুনতে চাই। জি, ধন্যবাদ তানভীর ভাই আমাকে আপনার এখানে ইনভাইট করে আনার জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা কেউ সরাসরি চাকরি হারিয়েছি, কেউ আমরা ইনডিরেক্ট প্রভাবের কারণে চাকরি হারিয়েছি। তো শুরুতে আমি আপনাকে এটুকু বলতে চাই যে পরিবেশটা কেমন ছিল। ইউএসএড এর কোন একটা প্রজেক্টের, ওটা ছিল একটা ক্লোজ আউট ওয়ার্কশপ। সেদিন আমরা ওই ওয়ার্কশপটা গেলাম। এটা ছিল জানুয়ারির 22 তারিখ। তার একদিন বা 2 দিন আগে এই অ্যানাউন্সমেন্টটা আসে রাতে, মানে আমাদের বাংলাদেশে তখন রাত, যে ইউএসএইড এর আমেরিকান গভর্নমেন্টের যেই প্রকল্পগুলো বাংলাদেশে চলছে বা পৃথিবীর অন্যান্য দেশে, যেটা তাদের পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেটাকে একটা রিভিউ পিরিয়ডের আওতায় আনা হয়। এই রিভিউ পিরিয়ডটা ছিল 90 দিন। তার মানে সেটা শেষ হয় মার্চের 31 তারিখে। তো এই রিভিউ নোটিশ পাওয়া পরে আসলে তখন পর্যন্ত আমরা একটা প্রতিবেদনে দেখেছিলাম যে প্রায় 400 প্রকল্প ছিল, 400 প্রকল্প এবং ন্যাশনাল এনজিওর যারা ইমিডিয়েটলি তারা কিন্তু তাদের প্রজেক্টগুলো বন্ধ করে দেয়। স্টাফদেরকে হয় ফার্লো করা হয় অথবা তাদেরকে বলা হয় যে একদমই ডিসমিস করে দেওয়া হয় বা অফিসে আসতে মানা করে দেওয়া হয়। অনেকগুলো মেজার, মানে এক এক অর্গানাইজেশন এক এক রকম ভাবে এটা রেসপন্ড করেছিল। তো এই প্রেক্ষিতে মানে খুবই দ্রুতই আর কি মানে অফিসগুলো ফাঁকা হয়ে যায়, ইউএসএড স্টাফ শূন্য হয়ে যায়। আবার কিছু অর্গানাইজেশন ছিল, কিছু আইএনজিও ছিল, যারা কিন্তু এই ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি নিয়েছিল এবং তারা যেটা বলেছিলেন যে 3 মাসের রিভিউ পিরিয়ড শেষ হোক, তার আগ পর্যন্ত আমরা কিছু করব না। তারা একটা সময় নিয়েছিলেন। পরবর্তীতে তারাও কিন্তু 3 মাসের রিভিউ পিরিয়ডের পর ইউএসএইড প্রজেক্টের স্টাফদেরকে তারা ছাঁটাই করে দিলেন। তো এখন গল্পটা হচ্ছে যে এটা কি শুধু ইউএসএইড প্রজেক্টের স্টাফদের ক্ষেত্রে হয়েছে? না, তা কিন্তু হয়নি। আমি আপনাকে ছোট একটা সংশোধন দিচ্ছি। আপনি যেটা বলছিলেন যে আমি গত 8 বছর ধরে ইউএসএইড এর প্রকল্পে ছিলাম। না, ব্যাপারটা এরকম না। আমার পুরো পেশাগত জীবনে আমি মোট 8 বছর ইউএসএইড এর 2টা প্রজেক্টে কাজ করেছি। বাট আমি শেষ যে আমার পদটা ছিল একটি আন্তর্জাতিক এনজিওর আমি
পরিচালক পদে কর্মরত ছিলাম, একটি প্রসিদ্ধ আন্তর্জাতিক এনজিওর পরিচালক পদে কর্মরত ছিলাম। আমি একেবারে ইউএসএড স্টাফ ছিলাম না। কিন্তু এই যে সারা পৃথিবীব্যাপী গ্লোবালি যে ইউএসএড ফান্ড কাট হলো, এটা কিন্তু অর্গানাইজেশনের উপরে পড়লো। তো কিছু অর্গানাইজেশন ডাউন স্কেল করলো, রিসাইজ করলো, রিস্ট্রাকচারিং করলো। মানে আপনি পরোক্ষভাবে আপনার প্রতিষ্ঠানে, হ্যাঁ আপনি প্রত্যক্ষ নন, কিন্তু আপনার প্রতিষ্ঠানের আর্থিক সংকটের কারণে পরোক্ষভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরোক্ষভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এটাই ছিল আমার দিক থেকে কনটেক্সট। আচ্ছা, তো আপনার কাছ থেকে আমি শুনলাম আপনার চাকরি হারানোর গল্পটা, কিন্তু আমি একটু আলমির আহসান আসিফের কাছ থেকে জানতে চাই, তিনি একদম সরাসরি ইউএস এইড ফান্ডিং কাটের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যক্তিগতভাবে। আপনার অভিজ্ঞতাটা কি? আপনি এখন কি করছেন বা কি ভাবছেন? আপনার সংকটটি যদি একটু বলেন, বা আপনার সংকটটি কি পুরো বাংলাদেশের সংকট, নাকি এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা? ধন্যবাদ তানভীর ভাই। এবং আমি বলতে পারি যে আপনার প্রশ্নটার মধ্যেই আসলে উত্তরটা অনেকটা লুকিয়ে আছে, যে আসলে আমার যে সংকট, এটা আসলে শুধু আমার সংকট না, এটা আমার মতো এরকম আরো অলমোস্ট বলবো যে 40 থেকে 50,000 মানুষ যারা এখন চাকরি হারিয়েছে, যারা বিভিন্নভাবে ইউএসএইড এর বিভিন্ন প্রজেক্টের সাথে ইনভলভ ছিল। বাংলাদেশে ইউএসএইড এর কাজ কিন্তু অনেক বিস্তর। আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতাম সেটা পুরোটাই ফোকাসে ছিল ইউথদেরকে নিয়ে, ইউথদেরকে কিভাবে দক্ষশীল করে তাদেরকে চাকরি অথবা উদ্যোক্তা করা যায়, বাংলাদেশের তৃণমূল পর্যায়ে কিভাবে ইউথ লেড অর্গানাইজেশনদেরকে আরো এম্পাওয়ার করা যায়, বাংলাদেশে ইউথদেরকে নিয়ে আরো অ্যাডভোকেসি লেভেলে, পলিসি লেভেলে আমরা কিভাবে কাজ করতে পারি সেই জিনিস নিয়ে আমরা কাজ করতাম। কিন্তু এরকম কিন্তু ইউএসএইড এর আরো অনেক প্রজেক্ট আছে বাংলাদেশে, যেখানে এগ্রিকালচার, স্মার্ট এগ্রিকালচার, হেলথ, শেল্টার, রিসার্চ, প্রচুর লেভেলে ইউএসএইড এর তৃণমূল পর্যায়ে অনেক কাজ হচ্ছিল। এবং আমি বলবো যে এখানে ইউএসএইড এর যে একটা বড় একটা পাওয়ার ছিল, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এনজিও, লোকাল এনজিও, গভর্নমেন্ট বডি সবগুলোকে একত্রিত করে যে সমস্যার সমাধানগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা সবাই মিলে, সেটা আসলে কারো একার পক্ষে সম্ভব না। কিন্তু যেটা বলেছেন যে হঠাৎ করে ফান্ড কাট হওয়ার পরে যেটা হয়েছে, যে রাতারাতি একটা দৃশ্যটা বদলে যায়। যে আমরা যখন জানুয়ারির ওই সময়টায় আমরা নিজেরা প্রজেক্টের খুব স্পিডে আগাচ্ছিলাম, আমাদের প্রজেক্টে আমাদের ছেলে মেয়ে 10,000 ছেলে মেয়ে ট্রেনিং পেয়েছে, তাদের মধ্যে 1,000 ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা আমরা করেছি, ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছি। হঠাৎ আমাদেরকে রাতের বেলা একটা ইমেল পেলাম যে ইমিডিয়েটলি যে যেখানে যেই কাজ অবস্থায় আছে সব থামিয়ে দাও। এমনকি আমাদের অনেক ট্রেনিং ছিল যেটা 5 দিনের ট্রেনিং এ 4 দিন শেষ, জাস্ট একদিন বাকি ছিল। আমরা ইমিডিয়েটলি বললাম যে নো, ওই ট্রেনিং আপাতত বন্ধ। তারপরে সেই কয়েকটা মাস, যে 90 দিনের কথা জিনাত আপা বলেছেন, যে সেই 3টা মাস প্রত্যেকেরই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাওয়া, যে আসলে কি আসবে কি আসবে না, কি হবে কি হবে না, এই যে একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে আমরা সবাই গিয়েছি, এটা আসলে একটা মানসিক একটা চাপ সৃষ্টি করেছে সবার মধ্যে। এবং ফাইনালি যখন মার্চে বেশিরভাগ প্রজেক্ট বাংলাদেশে বন্ধ হয়ে যায়, তখন আসলে আমি বলবো যে অনেকেই একদম মুখ থুবড়ে পড়ে, যে এখন তাহলে নেক্সট কি করব। বিকজ বাংলাদেশে হঠাৎ করে যেই মানুষ, মানে আমার কথাই বলি, আমার স্বপ্ন ছিল যে, যেটা আপনি বলেছেন, বাংলাদেশের কনিষ্ঠতম ডেপুটি চিফ অফ পার্টি যেটাকে বলে, এবং আমি একটা পর্যায়ে চিফ অফ পার্টিও হয়ে যেতাম। তো আমি নিজে যেখানে স্বপ্ন নিয়ে এসেছিলাম যে 2 লক্ষ ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে চাকরি দিয়ে তাদের একটা কর্মসংস্থার ব্যবস্থা করব, সেখানে আমি নিজে এবং আমার পুরো আমি যে প্রজেক্টে কাজ করতাম, এখানে 250+ এমপ্লয়ি ছিল, সবাই নিজেরা চাকরি দিতে এসে নিজেদেরই চাকরি চলে যায়। এটা আসলে একটা আইরনি বলতে পারেন। কিন্তু এখানে যেটা অনেকেই বুঝে উঠতে পারে না, যে সেটা হচ্ছে এই যে 50,000-এর মতো মানুষ যাদের চাকরি চলে গেছে, এদের সাথে কিন্তু বেনিফিশিয়ারিজ তো অবশ্যই আছে, তো এই 50,000 মানুষের জীবনে ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এটার সাথে জড়িত, ওরাও কিন্তু এটার সাথে খুব বড়ভাবে ক্ষতিগ্রস্ত। এই যে একটা বড় রকমের একটা ধাক্কা, এই ধাক্কাটা এখনো আমি বলতে পারবো যে অ্যাবজর্ব করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। পুরো বাংলাদেশের আমরা যারা এই ডেভেলপমেন্ট সেক্টরে ছিলাম, তাদের প্রত্যেকের জন্য এটা একটা বড় ধরনের একটা লাল সংকেত হয়ে এসেছে।